আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহবুবা শারমিন, ব্লাড ডিজিজ অ্যান্ড ব্লাড ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আছি। আজকে আমাদের টপিকস হলো অ্যাকুট লিউকেমিয়া। ফার্স্টে আমাদের জানতে হবে যে অল ব্লাড সেল কামস ফ্রম মাল্টিপটেন্ট হেমোপয়েটিক স্টেম সেল which further differentiate into common myeloid progenitor and common lymphoid progenitor. কমন মাইলয়েড প্রোজেনিটর থেকে যেমন আসবে ইরেথ্রোসাইট, মাস্ট সেল এন্ড মাইলোব্লাস্ট। মাইলোব্লাস্ট হলো ইম্যাচিউর ডাব্লিউবিসি প্রিকারসর। এই মাইলোব্লাস্ট থেকে নর্মাল ডাব্লিউবিসি সেলগুলো আসছে, যেমন নিউট্রোফিল সরি নিউট্রোফিল, বেজোফিল, ইওসিনোফিল এন্ড মনোসাইট। আর কমন লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে আমরা পাচ্ছি হলো ন্যাচারাল কিলার সেল এন্ড স্মল লিম্ফোসাইট। And small lymphocyte further differentiate to form the T and B lymphocyte and plasma cell. এখন আসি, what is leukemia? The leukemia are group of stem cells and are precursors of hematopoietic stem cell disorders characterized by neoplastic proliferation and accumulation of immature and non-functional hematopoietic cells in the blood and bone marrow that causes symptoms of bone marrow failure and infiltration of organs. তাহলে লিউকেমিয়া মানে আমাদের মনে রাখতে হবে এটি একটি স্টেম সেলস এন্ড প্রিকারসর অফ হেমোপয়েটিক স্টেম সেল ডিসঅর্ডার characterized by neoplastic proliferation by immature and non-functional stem cells. কোথায় proliferation হবে? ব্লাড এন্ড বোন ম্যারোতে proliferation হয়ে বোন ম্যারো ফেলিয়ারের সাইন সিমটমস প্রডিউস করবে, আর বিভিন্ন অর্গানে ইনফিলট্রেট করে ওই ইনফিলট্রেশন হওয়ার পরে বিভিন্ন সাইন সিমটমস প্রডিউস করবে। অ্যাকুট লিউকেমিয়া ফার্দার আমরা মরফোলজি অনুযায়ী দুই ভাগে ডিভাইড করতে পারি, যেমন অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া আর অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া মেনলি ইয়াং এজ বা ওল্ড এজে হয়, কিন্তু অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াটা মেনলি ম্যালিগন্যান্সি অফ চাইল্ডহুড। Lymphoid stem cell further differentiate into pre-T and pro-B lymphocyte, which further differentiate to form the mature B cell and mature T cells. এখানে যদি ম্যাচুরেশন অ্যারেস্ট হয়, মানে ম্যাচিউর লিম্ফোসাইট যদি প্রডিউস করতে না পারে, তাহলে ওখানে ইম্যাচিউর লিম্ফোব্লাস্ট প্রলিফারেশন হয় ইন দ্য ব্লাড এন্ড বোন ম্যারোতে, তখন আমরা অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বলি। এখন আসি মেকানিজম অফ লিউকেমিয়াজেনেসিস। আমরা সবাই জানি, প্যাথোলজিতে পড়েছি যে অ্যাক্টিভেশন অফ দ্য প্রোটো অঙ্কোজিন ইনটু অ্যান অঙ্কোজিন which is translocated through a ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ সাইট। কিন্তু কোনো একটি ক্যান্সার হওয়ার জন্য ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে হবে অ্যাক্টিভেশন অফ দ্য প্রোটো অঙ্কোজিন ইনটু অঙ্কোজিন। আরেকটি মেন প্যাথোজেনেসিস যেমন ইনঅ্যাক্টিভেশন অফ দ্য টিউমার সাপ্রেসর জিন। এই দুইটি যদি অল্টার্ড হয় তাহলেই কিন্তু কোনো একটি বডিতে টিউমার ইনিশিয়েশন হবে, যেমন অ্যাক্টিভেশন অফ প্রোটো অঙ্কোজিন ইনটু অঙ্কোজিন and inactivation of the tumor suppressor gene. তারপর আরো কিছু মেকানিজম আছে, যেমন ফরমেশন অফ দ্য কাইমেরিক ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, ফরমেশন অফ দ্য ফিউশন প্রোটিন উইথ এনহান্সড টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি। টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি মানে এটি একটি এনজাইম অ্যাক্টিভিটি যেটি র্যাপিড সেল প্রলিফারেশন করে আর সেলুলার অ্যাপোপ্টোসিস কমিয়ে দিবে, আর অ্যাক্টিভেশন অফ FLT3 রিসেপ্টর। এখন আসি অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া। Acute myeloid leukemia is a neoplastic disease characterized by infiltration of the blood, bone marrow, and proliferative clonal undifferentiated cells of the hematopoietic system. Myeloid maturation. আমরা আগে
ক্লাসে পড়েছি মাইলয়েড ম্যাচুরেশন। Myeloid maturation starts from the myeloblast, promyelocyte, myelocyte, metamyelocyte, band form, and then it further differentiates into neutrophil, eosinophil, basophil, and another granulocyte, যেমন lymphocyte, and uh, monocyte. যদি ম্যাচুরেশন অ্যারেস্ট হয় তাহলে এই ইম্যাচিউর সেল যেমন মাইলোব্লাস্ট, প্রোমাইলোসাইট, এটি আমরা ব্লাডে বেশি করে পাবো। যেমন যখন এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ দ্য মাইলোব্লাস্ট অ্যান্ড প্রোমাইলোসাইট ইন ব্লাড অ্যান্ড বোন ম্যারো, তখনই আমরা কিন্তু অ্যাকুট লিউকেমিয়া বলি। ইনসিডেন্স 3.5 per 1 lakh people per year, higher in men than in women, increase with age. আমাদের মাথায় রাখতে হবে যে এএমএল টি মেইনলি ওল্ড এজে হয়, মানে young and old age. 1.7 in individuals age less than 65 years and 15.9 in those age greater than 65 years. The median age at diagnosis is 67 years. তো আমাদের দেশে যেমন আমরা মেইনলি এএমএল পাই হলো ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে, আর আফটার 65 ইয়ার্স সেকেন্ড পিক পাওয়া যায়। এখন আসি ইটিওলজি। ইটিওলজি তো আমরা মেনলি ডিভাইড করতে পারি ইটিওলজিকে হেরিডিটারি অ্যান্ড অ্যাকোয়ার্ড। হেরিডিটির মধ্যে যেমন কিছু ক্রোমোজোমাল মিউটেশন অ্যান্ড ক্রোমোজোমাল চেঞ্জ আছে, যেমন অ্যানিউপ্লয়েডি ট্রাইজোমি 21 নোটেড ইন ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ইন কেস অফ অ্যাকিউট লিউকেমিয়া। কিছু ইনহেরিটেড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আছে, যেমন আমি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া পড়ানোর সময় বলেছিলাম, যেমন প্যানকোনিস অ্যানিমিয়া, ব্লুম সিনড্রোম, এগুলোকে বলা হয় ক্রোমোজোমাল ব্রেকেজ সিনড্রোম। কনজেনিটাল নিউট্রোপেনিয়া and germline mutation of some oncogene and oncoprotein. এখন আসি অ্যাকোয়ার্ড or environmental factors, যেমন রেডিয়েশন, হাই ডোজ রেডিয়েশন, অ্যাটমিক বোম, nuclear reactor accidents increase the risk of the myeloid leukemia that peaks 5 to 7 years after exposure. Chemical exposure, যেমন exposure to benzene, plus কিছু occupational hazards যেমন প্লাস্টিক, রাবার, pharmaceutical industries, cosmetics, dye, আর স্মোকিং এর একটি ইনিশিয়েটিভ রোল আছে ইন কেস অফ অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া. Other agents such as plant, ethylene oxide, herbicide, pesticides, and petroleum products. Drugs এর মধ্যে হলো anti-cancer drugs are the leading cause of therapy associated AML. Alkylating agent আমাদের মাথায় রাখতে হবে, alkylating agent 4 to 6 years after exposure পরে acute myeloid leukemia হতে পারে। topoisomerase 2 inhibitor অনেক সময় যেমন লিম্ফোমা পেশেন্টদের বা অন্য কোনো ম্যালিগন্যান্সি, ওভারিয়ান কার্সিনোমা বা টেস্টিকুলার কার্সিনোমা, ব্রেস্ট কার্সিনোমাতে আমরা কিছু অ্যান্টি ক্যান্সার ড্রাগ ইউজ করে থাকি। এর সাইড ইফেক্ট হিসেবেও অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া হতে পারে। আসি ক্লাসিফিকেশন অনেক সময় রিটেনে আসে, যেমন ক্লাসিফিকেশন অফ এএমএল। আমরা ক্লাসিফিকেশন করতে পারি মেনলি WHO ক্লাসিফিকেশনটাই হলো আমরা ফলো করি। The current categorization of AML uses the WHO classification: AML with certain genetic abnormalities, AML with MDS changes, AML related to previous chemotherapy or radiation, AML not otherwise specified. AML not otherwise specified is further differentiated into AML with minimal differentiation, AML without maturation, with maturation, myelomonocytic leukemia, monocytic leukemia, acute
erythroid leukemia and acute megakaryoblastic leukemia. আমরা আমাদের ক্লিনিক্যাল ওয়ার্ডে আমরা এই ক্লাসিফিকেশনটাই ফলো করে থাকি। ফার্স্টে আমরা কোনো একটি পেশেন্ট আসলে আমরা হিস্ট্রি এক্সামিনেশন করেই তো ডিফারেন্সিয়েট করতে পারি যে এটা হলো ডি নোভো না প্রাইমারি এমএল না সেকেন্ডারি মিনস হলো থেরাপি রিলেটেড অর এমডিএস রিলেটেড। যদি ডি নোভো এমএল হয় তাহলে আমরা তাকে হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, বোন ম্যারো ফিচার্স, ইমিউনোফেনোটাইপ দিয়ে এই ক্লাসিফিকেশনে ফেলার চেষ্টা করি যে এটা কোন সাবটাইপের উপর পড়ে। আর হলো আছে যেমন মাইলয়েড সার্কোমা, মাইলয়েড proliferation related to Down syndrome, and undifferentiated and biophenotyping acute leukemia. FAB subtype তাকেই ওই NOS আর FAB subtype হলো সেম একই। এখন আসি acute myeloid leukemia pathophysiology. In normal hematopoiesis, the myeloblast is an immature precursor of myeloid WBC. A normal myeloblast will gradually mature into a mature white blood cell. কিন্তু AML এ কি হয় যখন AML হবে তখন activation of the proto-oncogene into oncogene or inactivation of the cancer suppressor gene which leads to the further differentiation arrest. ডিফারেন্সিয়েশন অ্যারেস্ট হলে কি হবে এই মাইলোব্লাস্টটা আর ফার্দার ডিফারেন্সিয়েট হয়ে ম্যাচুরেশন হতে পারবে না, তখন আমরা ব্লাড অ্যান্ড বোন ম্যারোতে মাইলোব্লাস্ট প্রলিফারেশন পাবো। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন symptoms due to marrow failure, tissue infiltration, leukostasis and other symptoms. ম্যারো ফেলিওরের ফিচারের মধ্যে মেনলি থাকবে যেমন নিউট্রোপেনিয়া, যদি নিউট্রোফিল কাউন্ট কমে যায় তাহলে নিউট্রোফিল যেহেতু গার্ড অফ ইমিউন সিস্টেম, নিউট্রোফিল কাউন্ট কমে গেলে পেশেন্টের যেমন ইনফেকশনের ফিচার পাওয়া যাবে, সেপসিস ফিচার্স পাওয়া যাবে, অ্যানিমিয়ার সাইন সিমটম যেমন ফ্যাটিক, প্যালোর, হেডেক, পালপিটেশন সাইন সিমটমস থাকবে। আর থ্রম্বোসাইটোপেনিয়ার ফিচার যেমন ব্লিডিং আর পিটেচিয়াল আর একাইমোসিস পাওয়া যাবে। Infiltration of tissues or organ, enlargement of the liver, spleen, lymph node, gum hypertrophy, bone pain, other organs যেমন CNS, skin, testes, other organ, any other organ involvement. Accumulation of the blast in the microcirculation with impaired perfusions, লাংসে ইনফিল্ট্রেশন করে যেমন হাইপোক্সিমিয়া, পালমোনারি ইনফিল্ট্রেট পাওয়া যাবে। সিএনএস এ যদি ইনভলভ করে তাহলে আমরা পেশেন্ট স্ট্রোক নিয়ে আসতে পারে। ফিভার, সোয়েটস কমন, ওয়েট লস লেস কমন। যেমন গাম ব্লিডিং থাকবে, পেটিচিয়াল র্যাশ, গাম হাইপারট্রফি, হেপাটোস্প্লেনোমেগালি, লিম্ফ্যাডেনোপ্যাথি, সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি, এক্সিলারি লিম্ফ্যাডেনোপ্যাথি, সেরিব্রাল হেমোরেজ। থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য পেশেন্ট সেরিব্রাল হেমোরেজ নিয়েও আসতে পারে। গ্রানুলোসাইটিক সার্কোমা or মাইলয়েড সার্কোমা। মাইলয়েড সার্কোমা হলো extramedullary proliferation of the myeloblast which occurs in skin, periosteum, সফট টিস্যু মাস হিসেবে যেমন সফট টিস্যু মাস নিয়ে যেমন এই যে এক্সোপথ্যালমাস নিয়েও আসতে পারে পেশেন্ট। আসি কমন সিমটমস অফ লিউকেমিয়া। ফার্স্টে যদি কমন সিমটমস অফ লিউকেমিয়া তো বললাম যেমন ফিভার, ফ্যাটিক, loss of appetite, frequent signs of frequent symptoms of infection, weight loss,
shortness of breath, bone pain, এগুলা হলো কমন সিমটমস অফ লিউকেমিয়া। লিউকেমিয়ার যদি কমন সিমটমস জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা ফার্স্টে ভাগ করে ফেলবো যে আরবিসি কমে গেলে কি পাওয়া যাবে, ডাব্লিউবিসি কমে গেলে কি পাওয়া যাবে, আর প্লেটলেট লাইন কমে গেলে কি পাওয়া যাবে। যেমন আরবিসি কমে গেলে তো অ্যানিমিয়া ফিচার্স গুলো আমরা পাবো, আর ডাব্লিউবিসি কমে গেলে যেমন নিউট্রোপেনিয়া সাইন সিমটম যেমন ফিভার, তারপরে এনি সাইন সিমটমস অফ ইনফেকশন সাচ এস সোর থ্রোট, কাফ, তারপরে সাইন সিমটমস অফ thrombocytopenia such as any petechial rash, ecchymosis, any other bleeding manifestations. আর সায়েন্স হিসেবে আমরা মাথায় রাখি ফ্রম হেড টু টো আমরা দেখবো যে ফার্স্টে পেশেন্টের হেডেক থাকতে পারে, তারপর সাইনের মধ্যে পেছে যেমন এনিমিয়া থাকবে, তারপরে যেমন মাউথ এক্সামিন করলে আমরা পাবো গাম ব্লিডিং অর গাম হাইপারট্রফি অর পিটেচিয়াল র্যাশ পাওয়া যাবে। তারপরে নেকের মধ্যে পাওয়া যাবে সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি অর পিটেচিয়াল র্যাশ অর ইকাইমোসিস থাকতে পারে বা মাইলয়েড সার্কোমা। আর তারপরে স্টারনামে আমরা দেখবো হলো বনি টেন্ডারনেস, বোন পেন। তারপরে ওভারঅল অল অফ দা বডিতে আমরা প্যালোর প্যালোর পাবো, তারপরে পিটেচিয়াল র্যাশ, ইকাইমোসিস। হ্যান্ডের মধ্যেও তো আমরা প্যালোর দেখতে পাবো অথবা পিটেচিয়াল র্যাশ থাকবে। আর অ্যাবডোমেনের মধ্যে যেমন পাওয়া যাবে হেপাটোস্প্লেনোমেগালি, পিটেচিয়াল র্যাশ, ইকাইমোসিস। যে অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়াতে ডিআইসি ফিচার্স থাকবে, তখন হলো অল ওভার বডিতে ব্লিডিং সাইন সিমটমস পাওয়া যাবে। এখন আসি আমরা AML-M0। এখন ক্লাসিফিকেশন লেকচার তো এর জন্য MLM মানে এই টপিকস গুলো দিয়েছি, কিন্তু এত ডিটেলস লাগবে না যে MLM0 মানে মিনিমালি ডিফারেন্সিয়েটেড মাইলোব্লাস্ট। এটা হলো AML-M0 পিকচার। আমরা যখন পেশেন্টকে ডায়াগনোসিস করি তখন সিবিসি পিভিএফ এ যখন মাইলোব্লাস্ট দেখি তখন মাইলোব্লাস্ট আর এই ধরনের মরফোলজি দিয়ে সাসপেক্ট করি যেটি AML-M0 হতে পারে। তারপরে আসি MLM1 মানে উইদাউট ম্যাচুরেশন, MLM2 মানে মাইলোব্লাস্টিক লিউকেমিয়া উইথ ম্যাচুরেশন, MLM3 মানে acute promyelocytic leukemia is one type of hematological emergency. MLM3 যখনই সাসপেক্ট করতে হবে তখনই আমাদের পেশেন্টকে ইমিডিয়েট ম্যানেজমেন্ট করতে হবে, না হলে পেশেন্ট এর ক্লিনিক্যাল কন্ডিশন এত তাড়াতাড়ি ডিটোরিয়েট করে যে পেশেন্ট হলো ইজিলি এক্সপায়ার করতে পারে। এই কারণে অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া যখনই আমরা সাসপেক্ট করব পেশেন্টকে, অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া হলে পেশেন্টের ডিআইসির ফিচার যেমন ব্লিডিং ম্যানিফেস্টেশন বেশি থাকবে, তখন আমরা সাসপেক্ট করে পেশেন্টকে ইমিডিয়েটলি ডায়াগনোসিস আর ম্যানেজমেন্ট করার চেষ্টা করব। Acute promyelocytic leukemia, typically seen in young adults, sudden and severe progression cause acute DIC, and differential leukocyte count shows predominance of promyelocyte. Nucleus is very delicate, sometimes show folding. Most common clinical finding is bleeding. Feature of DIC. Core rods. Core rods are red staining needle-like bodies seen in the cytoplasm of myeloblast and or promyelocyte in certain leukemia.
Errors are cytoplasmic inclusions which result from an abnormal fusion of the primary granules. Errors যখন আমরা মাইলোব্লাস্টে পাবো বা যে কোনো ইম্যাচিউর ডাব্লিউবিসি তে যখন errors পাবো তখন আমরা সাসপেক্ট করব যে এটি মাইলোব্লাস্ট হতে পারে। আর ওয়ারসটা কি? এটি একটি abnormal fusion of the primary acidophilic granules। এখন আসি ফ্যাগট সেল। ফ্যাগট সেল cells with multiple whorls sometimes occurring in bundles। এই যে এটা হলো অর্ডার, যখন অনেকগুলো অর্ডারস এর কালেকশন পাওয়া যাবে তখন আমরা তাকে বলি ফ্যাগট সেল। এরপরে আসে MLM4, এটা হলো মাইলোমনোসাইটিক লিউকেমিয়া। মাইলোমনোসাইটিক লিউকেমিয়ার একটু ফিচার মনে রাখতে হবে যে মাইলোমনোসাইটিক লিউকেমিয়ার এই সাবটাইপে পেশেন্টের যেমন এক্সট্রামেডুলারি ম্যানিফেস্টেশন বেশি হয়, আর পেশেন্টের অর্গানোমেগালি, লিম্ফ্যাডেনোপ্যাথি, গাম হাইপারট্রফি ফিচার্স পাওয়া যায়। যখন কোনো একটি অ্যাকিউট লিউকেমিয়ার পেশেন্ট গাম হাইপারট্রফি নিয়ে আসে তখন আমরা সাসপেক্ট করি যে এটি MLM4 অথবা MLM5 হতে পারে। তো MLM4 myeloblast, MLM5 usually seen in the children and young adults, degree of gum hypertrophy, lymph nodes, CNS and extramedullary infiltration scenes। যেমন গাম হাইপারট্রফি তো বললাম, লিম্ফোডেনোপ্যাথি, অর্গানোমেগালি থাকবে, আবার সিএনএস ম্যানিফেস্টেশনও MLM4-5 এ বেশি হয়। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, MLM4-5 এ যেমন ডাব্লিউবিসি কাউন্টটাও ইনক্রিজড, যেমন বেশিরভাগই দেখা যায় যেমন 1 লাখের উপরে থাকে, তখনই আমাদের মাথার মধ্যে সাসপিশন চলে আসে যে এটি MLM4-5 হতে পারে। MLM6 predominant cells in the bone marrow is erythroblast। এই MLM6 রেয়ার, আমরা পাই খুব কম। এই যে ইরেথ্রোলিউকেমিয়ার পিকচার। আসি MLM7 peripheral blood pancytopenia, হাই পেরিফেরাল ব্লাস্ট কাউন্ট, এটা হলো ইরেথ্রোলিউকেমিয়ার চেয়েও রেয়ার। আসি diagnostic workup for AML, complete blood count with manual differential and routine chemistry profile। ডায়াগনোসিস করার জন্য ফার্স্টে আমাদের মাথায় রাখতে হবে যে কি কি রুটিন ইনভেস্টিগেশন করব, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট করলে হিমোগ্লোবিন লো, আর তারপরে ডাব্লিউবিসি কাউন্টের মধ্যে নরমাল অর ডিক্রিজ অর ইনক্রিজ, প্লেটলেট কাউন্ট নরমাল অর ডিক্রিজ, আর প্রেজেন্স অফ ইম্যাচিউর সেলস। আর পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে আমরা ইম্যাচিউর সেলস পাবো, যেমন ব্লাস্ট পাওয়া যাবে, AML হলে যেমন মাইলোব্লাস্ট, ALL হলে লিম্ফোব্লাস্ট থাকবে, লিম্ফোব্লাস্টের সাথে স্মেয়ার অর স্মাস সেল পাওয়া যাবে। স্মেয়ার সেলস হলো রেমন্যান্টস অফ দ্য লিউকোসাইটস। আর সিবিসি পিবিএফ করে যখন আমাদের সাসপিশন চলে আসবে যে এটি অ্যাকিউট লিউকেমিয়া হতে পারে তখন আমরা পেশেন্টকে অ্যাডভাইস করব সাইটোকেমিস্ট্রি, সাইটোজেনেটিক অ্যানালাইসিস, মিউটেশন অ্যানালাইসিস যেমন ক্যারিওটাইপিং, আর ফার্দার মলিকুলার স্টাডিজ। আর মডার্ন যেটি কনসেপ্ট যেমন ইমিউনোফেনোটাইপিং এর মাধ্যমে আমরা কনফার্ম করতে পারি যে এই AML আর ALL কোন সাবটাইপের হতে পারে। ওই অনুযায়ী আমরা পেশেন্টের ট্রিটমেন্ট প্রটোকলটা রেডি করি। আর ফার্দার ইনভেস্টিগেশন নিডেড ফর ট্রিটমেন্ট পারপাস যেমন লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, সেরাম LDH, ইউরিক অ্যাসিড, কোয়াগুলেশন প্রোফাইল অবশ্যই আমাদের করে নিতে হবে।
অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া হলে তো যেমন AML-M3 হলে তো কোয়াগুলেশন প্রোফাইলটা হ্যাম্পার থাকবে। বোন ম্যারো অ্যাসপিরেশন এন্ড বায়োপসি, তো অ্যাকুট লিউকেমিয়া সাসপেক্ট করলে আমরা সিবিসি পিবিএফ দেখে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি বোন ম্যারো অ্যাসপিরেশন, বায়োপসি এন্ড ইমিউনোফেনোটাইপিং এন্ড সাইটোজেনেটিক্স, সাইটোকেমিস্ট্রি অ্যাডভাইস করি, আর HLA typing of the patient and family to assess the accessibility of stem cell transplantation. তাহলে আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ভাগ করব সিবিসি, পিবিএফ, স্পেসিফিক টেস্টের মধ্যে বোন ম্যারো এক্সামিনেশন, ইমিউনোফেনোটাইপিং, সাইটোকেমিস্ট্রি, সাইটোজেনেটিক্স, মিউটেশন অ্যানালাইসিস, মলিকুলার স্টাডিজ, ফার্দার ইনভেস্টিগেশন ফর ট্রিটমেন্ট পারপাস যেমন লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, চেস্ট এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ওল্ডার পেশেন্ট হলে ইকোকার্ডিওগ্রাফি করতে হবে। আর ফার্দার স্পেশাল টেস্ট যেমন কোয়াগুলেশন প্রোফাইল, HLA টাইপিং অফ পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি, টু অ্যাসেস দ্য প্রগনোসিস আমরা যেমন সাইটোজেনেটিক্স করি, তারপরে TLS মার্কার যেমন টিউমার লাইসিস সিনড্রোমের মার্কার, ইউরিক অ্যাসিড, সেরাম LDH, সেরাম অ্যালবুমিন দেখে আমরা প্রগনোসিস দেখতে পারি। ডায়াগনোসিসের মধ্যে যখন পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা 20% মানে পেরিফেরাল ব্লাড ফিল্মে যখন আমরা ইম্যাচিউর সেল বা মাইলোব্লাস্ট পাবো তখনই তো আমরা একে অ্যাকুট লিউকেমিয়া বলি। তখন আমরা অ্যাডভাইস করবো বোন ম্যারো এক্সামিনেশন। যখন 20% or more leukemic blast in the bone marrow তখনই আমরা পেশেন্টকে আমরা ডায়াগনোসিস করব যে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। যে মিউটেশন অ্যানালাইসিস বা ক্যারিওটাইপিং করে আমরা এই ধরনের ট্রান্সলোকেশন দেখতে পারি। আর হলো সাইটোকেমিস্ট্রি, যেমন মাইলোপারঅক্সিডেজ এনজাইম পজিটিভ ইন কেস অফ AML, সুদান ব্ল্যাক বি সাইটোকেমিস্ট্রি। এটা নাম মনে রাখলেই হবে যে সাইটোকেমিস্ট্রি যেমন মাইলোপারঅক্সিডেজ এনজাইম দেখা হয় AML এ। ইমাজিং স্টাডিজ এ যেমন ট্রিটমেন্ট পারপাসে লাগে, যেমন সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, অ্যাবডোমেন, চেস্ট এক্স-রে, অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড। স্পার্ম প্রিজার্ভেশন ইন মেল, কারণ অবশ্যই রিপ্রোডাক্টিভ কাউন্সেলিং ইজ ইম্পর্টেন্ট ইন কেস অফ ট্রিটমেন্ট অফ লিউকেমিয়া। প্রেগন্যান্সি টেস্ট ইন ওমেন, তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের স্পেসিফিক ভাবে এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন প্রেগন্যান্সি টেস্ট ইন ওমেন আর স্পার্ম প্রিজার্ভেশন ইন মেন। এটা আমাদের দেশে আমরা এখনো করি না, কিন্তু পেশেন্টকে অবশ্যই আমরা রিপ্রোডাক্টিভ কাউন্সেলিংটা করে নেই। ট্রিটমেন্ট, a newly diagnosed patient with AML is usually divided into two phases: induction and post-remission management. The initial goal is to induce complete remission based on the patient age. Less than 60 years old, intensifying therapy with traditional chemotherapy agents such as cytarabine and anthracycline in young patients appears to increase the cure rate of AML. Greater than 60 years, the benefit of intensive therapy is controversial. তাহলে ট্রিটমেন্টের মধ্যে আমরা ডিভাইড করতে পারি হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন, সাইকোলজিক্যাল কাউন্সেলিং, রিপ্রোডাক্টিভ কাউন্সেলিং। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে হলো যেমন যখন কোনো পেশেন্টের এনিমিয়া থাকবে তখন আমরা রেড সেল প্যাক সেল ট্রান্সফিউশন দিব যদি সিমটোমেটিক এনিমিয়া হয়, আর হিমোগ্লোবিন লেভেল যদি
লেস দেন 8 গ্রাম পার ডিএল হয় তাহলে আমরা পেশেন্টকে প্যাকড রেড সেল ট্রান্সফিউশন দিব। আর পেশেন্ট যখন ডিএসি ফিচার্স থাকবে তখন আমরা পেশেন্টকে যেমন প্লেটলেট ট্রান্সফিউশন দিব। যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, প্লেটলেট কাউন্ট যদি পেশেন্টের লেস দেন 10,000 পার কিউবিক মিলিমিটার হয় তাহলে আমরা ইনভেরিয়েবলি পেশেন্টকে সিঙ্গেল ডোনার অ্যাফেরিটিক প্লেটলেট ট্রান্সফিউশন দিব। অ্যাফেরিটিক প্লেটলেট মানে এটি একটি প্রসিডিউর যার মাধ্যমে মেশিন সেন্ট্রিফিউজের মাধ্যমে আমরা একটি ডোনার থেকে প্লেটলেট কালেকশন করে সেপারেট করে পেশেন্টকে ট্রান্সফিউশন দিয়ে থাকি। আর যদি পেশেন্টের প্লেটলেট কাউন্ট 20,000 পার কিউবিক মিলিমিটার হয় আর পেশেন্ট যদি ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে তাহলে 20,000-এই পেশেন্টকে প্লেটলেট ট্রান্সফিউশন দিতে হয়। আর যদি পেশেন্টের প্লেটলেট কাউন্ট 20,000 হয় কিন্তু পেশেন্টের যদি ফিভার থাকে, সাইন্স অফ হাইপারস্পেনিজম থাকে তাহলেও প্লেটলেট ট্রান্সফিউশন দিতে হবে। আর সাপোর্টিভ থেরাপির মধ্যে আরো মাথায় রাখতে হবে যেমন টিউমার লাইসিস সিনড্রোম যদি সাসপেক্ট করি, যেমন টিউমার লাইসিস সিনড্রোমের মধ্যে আছে যেমন কি হাইপারক্যালেমিয়া, হাইপারইউরিসিমিয়া, হাইপারফসফেটিমিয়া এন্ড হাইপোক্যালসিমিয়া। টিউমার লাইসিস সিনড্রোম ডেভেলপ করলে টিউমার লাইসিস সিনড্রোম হলো পেশেন্টকে যেমন ট্রিটমেন্ট দেওয়ার ইমিডিয়েটলি ডেভেলপ করতে পারে অথবা ট্রিটমেন্ট স্টার্ট করার 24 আওয়ার্স আগেও ডেভেলপ করতে পারে। কারণ টিউমার লাইসিস সিনড্রোম সাসপেক্ট করলে আমরা পেশেন্টকে হাইড্রেশন দিব, এসলোরিক ইউজ করি, এসলোরিক অথবা ফেবুস্টেট দেওয়া হয়। আর অনেক সময় ডাব্লিউবিসি কাউন্ট এত বেড়ে যায় যেমন 1 লাখ বা 2 লাখ পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, তখন এই ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে গেলে হাইপার ভিসকোসিটি সিনড্রোমের কিছু ফিচার্স পাওয়া যায় যেমন হেডেক, প্যাপিলোইডিমা, ব্লারিং অফ ভিশন। তখন আমরা পেশেন্টকে এক্সটেন্সিভ হাইড্রেশন দিব। আর কিমোথেরাপি দেওয়ার আগে তখন আমরা পেশেন্টের এই হাইপারলিউকোস্টাসিস বা হাইপার ভিসকোসিটি সিনড্রোম কমানোর জন্য আমরা কিছু মেডিকেশন ইউজ করতে পারি, যেমন হাইড্রোক্সি ইউরিয়া আমরা ইউজ করি এই হাইপার ভিসকোসিটি সিনড্রোম বা হাইপারলিউকোস্টাসিস প্রিভেন্ট করার জন্য। আর আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, যখন ডাব্লিউবিসি কাউন্ট হাই কাউন্ট থাকবে তখন কিন্তু ব্লাড ট্রান্সফিউশন প্রিভেন্ট করতে হবে। হাইপার লিউকোস্টাসিস যখন হয় তখন হলো আমাদের হাইড্রেশন করতে হবে, হাইড্রোক্সি ইউরিয়া দিতে হবে ইন কেস অফ এএমএল। এই তখন কাউন্টটা যখন কমে যাবে বা 50,000 বা 30,000 এর দিকে চলে আসবে তখন আমরা প্যাকড রেড সেল ট্রান্সফিউশন দিতে পারি অথবা ব্লাড সেল দিতে পারি। কিন্তু হাই কাউন্টের মধ্যে আমরা ট্রাই করব অ্যাভয়েড করার টু ট্রান্সফিউজ প্যাকড রেড সেল। এখন আসি প্রগনোস্টিক ফ্যাক্টর। প্রগনোস্টিক ফ্যাক্টরের মধ্যে হলো ফেভারেবল, ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট টু অ্যাডভার্স। হলো প্রগনোস্টিক ফ্যাক্টর আমরা মেইনলি ক্লাসিফাই করি সাইটোজেনেটিক্স এর মাধ্যমে। এই ফেভারেবল আনফেভারেবল সাইটোজেনেটিক্স এর উপরেই ডিপেন্ড করে যে পেশেন্টকে কোন ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল দিলে পেশেন্ট যে আউটকামটি ভালো হবে। ট্রিটমেন্টের তো মেইনলি সাপোর্টিভ আর স্পেসিফিক থেরাপি। স্পেসিফিক থেরাপি মেইনলি ডিপেন্ড করে পেশেন্টের এজ, সেক্স, পারফরমেন্স স্ট্যাটাস, তারপর অ্যাভেলেবিলিটি অফ দ্য স্টেম সেল ডোনার, সাইটোজেনেটিক রিস্ক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যদি ফেভারেবল সাইটোজেনেটিক্স হয় আর পেশেন্টের যদি কস্ট ইফেক্টিভনেস বেটার হয় তখন আমরা পেশেন্টকে কিমোথেরাপি দিয়েই ট্রিটমেন্ট করতে পারি। আর যদি পেশেন্ট হাই রিস্ক হয় আর
আনফেভারেবল সাইটোজেনেটিক্স থাকে তাহলে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করার ইন কেস অফ ইয়াং অ্যাডাল্ট। এখন আসি অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। Definition: acute lymphoblastic leukemia is malignant disease of marrow in which early lymphoid precursors proliferate and replace the normal hematopoietic cells. হলো নর্মাল ম্যারো, এটা হলো এন্টায়ার ম্যারো রিপ্লেসড বাই ব্লাস্ট এন্ড ম্যারো শোজ ব্লাস্ট। সেই লিম্ফোব্লাস্ট আর মাইলোব্লাস্ট আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? সময় ভাইবা বোর্ডেও এটি জিজ্ঞেস করতে পারে যে আমরা কিভাবে লিম্ফোব্লাস্ট আর মাইলোব্লাস্টকে ডিফারেন্সিয়েট করব। নিউক্লিয়ার ক্রোমাটিন course in case of lymphoblast and myeloblast nuclear chromatin is fine. Nucleoli 1 to 2 and myeloblast 3 to 5. And nuclear cytoplasmic ratio are high in case of lymphoblast and nuclear cytoplasmic ratio is low. দুইটাই তো নিউক্লিয়ার যেমন মাইলোব্লাস্টে কি হবে, নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিওটি মাইলোব্লাস্টে অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম থাকবে আর লিম্ফোব্লাস্টে নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিওটি লো হবে আর মাইলোব্লাস্টে হাই হবে। আর অরস প্রমিনেন্ট ইন মাইলোব্লাস্ট accompanying cell lymphocytes in case of lymphoblast and myeloblast accompanying cell myeloid precursor। এখানে একটু ভুল আসছে, নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও এটা হলো যেমন মাইলোব্লাস্টে আমাদের অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম থাকবে আর লিম্ফোব্লাস্টে থাকবে হলো স্ক্যান্টি সাইটোপ্লাজম। আর নিউক্লিয়ার ক্রোমাটিন মাইলোব্লাস্টে ফাইন থাকবে, নিউক্লিয়ার ক্রোমাটিন কোর্স হবে ইন কেস অফ লিম্ফোব্লাস্ট। আর নিউক্লিওলাই 3 to 5 nucleoli is found in myeloblast and 1 to 2 nucleoli found in lymphoblast। আর সাইটোকেমিস্ট্রির মধ্যে যেটি আমি আগে বলেছি যেমন মাইলোপারঅক্সিডেজ এনজাইম ইজ পজিটিভ ইন কেস অফ মাইলোব্লাস্ট আর পাস্টেন পজিটিভ ইন কেস অফ লিম্ফোব্লাস্ট। ALL ভার্সেস AML, যেমন ALL মেনলি চিলড্রেনদের হয় আর AML মেনলি অ্যাডাল্ট, ইয়ং অ্যাডাল্ট অ্যান্ড ওল্ড এজ। লিম্ফ্যাডেনোপ্যাথি আমাদের মাথায় রাখতে হবে, লিম্ফ্যাডেনোপ্যাথি হেপাটোস্প্লেনোমেগালি mainly prominent in case of ALL. Gum hypertrophy is positive, present in AMLM4 and 5. And skin infiltration is present in AMLM4 and 5. And CNS involvement present in ALL and also present in AML in M4 and M5 subtype. আর মাইলয়েড সার্কোমা প্রেজেন্ট ইন AML। তাহলে আমাদের কাছে যদি কোনো পেশেন্ট অর্গানোমেগালি লিম্ফ্যাডেনোপ্যাথি নিয়ে আসে তখনই আমরা পেশেন্টকে সাসপেক্ট করব যে এটি, যদি পেশেন্ট চিলড্রেন বা ইয়াং এজ হয় তাহলে আমাদের মাথায় চলে আসবে এটি ALL হতে পারে। কিন্তু যদি অর্গানোমেগালি লিম্ফ্যাডেনোপ্যাথির সাথে পেশেন্টের স্কিন ইনফিল্ট্রেশন বা গাম হাইপারট্রফি থাকে তাহলে আমরা পেশেন্টকে সাসপেক্ট করতে পারি যে এটি AMLM4 অথবা AMLM5 হতে পারে। যদি অ্যাসোসিয়েটেড DIC ফিচার্স থাকে তাহলে এটি AMLM3 সাসপেক্ট করব। আর ALL এর প্রগনোসিস ইজ বেটার দ্যান AML। যে স্লাইডে এটা হলো AML এর স্লাইড আর এটা হলো ALL থেকে বোঝা যাচ্ছে যে AML এর মধ্যে মাইলোব্লাস্টে অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম থাকবে আর ALL এ স্ক্যান্টি সাইটোপ্লাজম থাকবে আর ALL এর ক্রোমাটিনটা লুজ হবে আর ALL এর ক্রোমাটিনটা কোর্স আর কনডেন্স ক্রোমাটিন থাকবে। আর AML এর নিউক্লিওলাই থাকবে 2 to 3, মাল্টিপল নিউক্লিওলাই আর ALL এ নিউক্লিওলাই থাকবে একটা অথবা দুটা। এখন আসি FAB ক্লাসিফিকেশন অফ ALL।
FAB classification of ALL, L1, L2 and L3. L1 হলো যেমন হোমোজেনাস, L2 হলো হেটারোজেনাস আর L3 লার্জ হোমোজেনাস। আমরা মেইনলি L2 টাই পাই অ্যাডাল্ট পেশেন্টদের। আর WHO ক্লাসিফিকেশন অফ ALL যেমন pre-BALL, T-ALL আর ম্যাচিউর B-cell ALL কে আমরা আবার বার্কিটস লিউকেমিয়াও বলি। ALL এর মধ্যে 85% হলো BALL আর 15% হলো TALL। এই CBC দেখা যাচ্ছে এটা হলো TLL। এটা বললাম যে 85% BALL আর 15% হলো TALL। আমরা এই সাবটাইপ করব আর যেমন ইমিউনোফেনোটাইপিং মার্কার দেখে আমরা ইজিলি ডিফারেন্সিয়েট করে ফেলতে পারি যে এটা কোন টাইপের, BALL না TALL। Subleukemic leukemia, total leukocyte count is normal or low, but blasts are seen in the peripheral blood. Our leukemic leukemia blasts are not seen in the peripheral blood, but are demonstrated only in the bone marrow. যে এজ ডিফারেন্সিয়েশন, ALL এজ ডিফারেন্সিয়েশন করলে দেখা যায় যে মেইনলি লেস দেন 20 ইয়ার্স পার্সনসদের মধ্যেই 57.2% পেশেন্টই হলো ALL। হলো WHO ক্লাসিফিকেশন ইন ALL ইন 2016 করা হয়েছে, মানে বি সেল ALL, TALL আর মিক্সড লিনিয়েজ অ্যাকুট লিউকেমিয়া। এখন আসি এপিডেমিওলজি। Commonest form of malignancy in childhood, ALL has a bimodal distribution. First presentation in 5 years of age, second peak around the age of 50 years. 5-year survival rate around 90% in children and only 30 to 40% in adults. Factors এর মধ্যে যেমন আগের মতোই, যেমন inherited আর acquired, জেনেটিক ফ্যাক্টরের মধ্যেই ডাউন সিনড্রোম, ক্লিনফেল্টার সিনড্রোম, AML আর ALL এর ফ্যাক্টরস প্রিডিসপোজিং ফ্যাক্টর সেম। তাহলে ALL এর বেলায় একটি মাথায় রাখতে হবে যে এটি ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন আছে। Clinical features. Clinical features due to infiltration of marrow are due to decreased production of normal marrow elements. Symptoms এর মধ্যে ওই যে fatigue, bone pain, fever, weight loss, abnormal masses, purpura, other hemorrhoids. Physical findings তো same, যেমন splenomegaly, lymphadenopathy, hepatomegaly, sternal tenderness, purpura, fundic changes. ইমিউনোফেনোটাইপিং মার্কার যেটা দিয়ে আমরা সাবডিভাইড করতে পারি এটি কোন টাইপের ALL, BALL না TALL। যে আমরা যে pre-BALL, pro-BALL, mature BALL বা TALL কে ফার্দার সাবডিভাইড করি, এই সাবডিভাইড করার ইম্পর্টেন্স হলো প্রগনোসিস বোঝার জন্য। ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস: bone marrow peripheral smear showing at least 30% blast। FAB ক্লাসিফিকেশনে বলা হয়েছে 30% ব্লাস্ট হলে অ্যাকুট লিউকেমিয়া আর 20% ব্লাস্ট হলেই আমরা WHO অনুযায়ী অ্যাকুট লিউকেমিয়া বলতে পারবো। MPO নেগেটিভ, TDT positive is hallmark of lymphoblast. However, in L3 subtype মানে বার্কিস লিউকেমিয়াতে TDT নেগেটিভ হয়। prognostic factors in ALL. প্রগনোস্টিক ফ্যাক্টরস এর মধ্যে হলো যেমন ফেভারেবল WBC কাউন্ট যখন কম থাকবে, যেমন লেস দেন 10,000, একটি ফেভারেবল ফ্যাক্টর। আনফেভারেবল ফ্যাক্টর যখন WBC কাউন্ট হাই হবে, এটি একটি আনফেভারেবল ফ্যাক্টর। আর এজ এর মধ্যে যেমন 2 to 10 years ইজ দ্য ফেভারেবল এজ। আর জেন্ডারের মধ্যে যেমন ফিমেল ইজ ফেভারেবল। তো আমাদের মাথায় রাখতে হবে যেমন লো WBC কাউন্ট, 2 to 10 years of age, female sex,
no organomegaly, no lymphadenopathy, no CNS involvement is the favorable factors in case of ALL. আর কিছু সাইটোজেনেটিক আর মিউটেশন, ক্রোমোজোমাল মিউটেশন ফ্যাক্টর তো আছেই, যেমন হাইপারডিপ্লয়েডি, টাইম টু রেমিশন। যদি লেস দেন 1 উইকের মধ্যেই যদি ব্লাস্ট ক্লিয়ার হয়ে যায় পেরিফেরাল ব্লাড থেকে, তাহলে আমরা পেশেন্টকে আইডেন্টিফাই করি যে এটি কি ফেভারেবল রিস্ক ফ্যাক্টর, মানে ফেভারেবল ফ্যাক্টর অফ প্রগনোসিস ইন AML। যদি ট্রিটমেন্ট দেওয়ার 1 সপ্তাহের মধ্যেই ব্লাড থেকে ব্লাস্ট ক্লিয়ার হয়ে যায়, তাহলে এটি একটি ফেভারেবল ফ্যাক্টর ফর প্রগনোসিস। ডায়াগনস্টিক ওয়ার্কআপের মধ্যে আগের মতোই, যেমন সিবিসি, পিবিএফ, সাইটোকেমিস্ট্রি, ডিআইসি প্যানেল, টিএলএস প্যানেল, তারপরে ট্রিটমেন্ট পারপাসে যেমন সিটি, ট্রিটমেন্ট পারপাসে যেমন চেস্ট এক্সরে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি। এখানে সব একই রকম, কিন্তু একটি জিনিস আলাদাভাবে মনে রাখতে হবে, যেমন এখানে যেহেতু এলএল পেশেন্টদের সিএনএস ইনভলভমেন্ট বেশি হয়, যেমন 7 to 10% পেশেন্টদের সিএনএস লিউকেমিয়া নিয়ে আমাদের কাছে আসতে পারে, তাই আমাদের সিএসএফ ফ্লুইড স্টাডি করতে হয় ইন কেস অফ এএলএল। সিএসএফ ফ্লুইড স্টাডি আমরা এএলএল এর ক্ষেত্রে করি, আর এএমএল, M4 আর M5 এ আমরা সিএসএফ ফ্লুইড স্টাডি করি। সিএসএফ ফ্লুইড স্টাডি করে আমরা সিএসএফ ফ্লুইডে ব্লাস্ট সেল আছে কিনা ওটি দেখতে পাই। আর অ্যাক্সেসিবিলিটি অফ বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের স্ট্যাটাস দেখার জন্য আমরা HLA টাইপিং করব। যেমন তাহলে সাসপিশন হলে আমরা সিবিসি পিবিএফ করব। সিবিসি পিবিএফ করার পরে যদি আমরা সাসপেক্ট করি যে অ্যাকিউট লিউকেমিয়া হতে পারে, তাহলে পেশেন্টকে অ্যাডভাইস করব বোন ম্যারো এক্সামিনেশন উইথ সাইটোকেমিস্ট্রি, ইমিউনোফেনোটাইপিং, মিউটেশন অ্যানালাইসিস এন্ড একটু ফোন আসছে একটু জরুরি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, জি, জি। আচ্ছা, আমার কি ডিউটি আছে? আমার তো ডিউটি আমি জানি না। আচ্ছা, আমাকে আসতে হবে ওইখানে ডিউটি কবে জানার জন্য? আচ্ছা, তো কয়টার সময় বললেন? আচ্ছা, তো ঠিক আছে, থ্যাংক ইউ। সরি, একটা জরুরি ফোন আসছিল। এখন সিবিসি পিভিএফ দেখে আমরা কনফার্মেটরি যেমন বোন ম্যারো এক্সামিনেশন, টিফাইন বায়োপসি, ইমিউনোফেনোটাইপিং, সাইটোজেনেটিক, সাইটোকেমিস্ট্রি, মিউটেশন অ্যানালাইসিস অ্যাডভাইস করব। এর সাথে আর অ্যাডভাইস যেমন সিএসএফ ফ্লুইড স্টাডিটা করব, করে আমরা কোনো ম্যালিগন্যান্ট সেল আছে কিনা বা লিম্ফোপ্লাস্ট ইমিউনোফেনোটাইপিং করে আমরা দেখতে পারবো যে এটি এলএল এর কোন ধরনের সাবটাইপ। আর ফার্দার ইনভেস্টিগেশন ফর ট্রিটমেন্ট পারপাস এন্ড প্রগনোসিস পারপাস আর সেম অ্যাজ এএমএল। ব্লাস্ট যদি গ্রেটার দেন 20% হয়, তাহলে যে আমরা সাইটোকেমিস্ট্রি করব। সাইটোকেমিস্ট্রি করে এম সরি যদি এমপিও পজিটিভ হয় তাহলে এএমএল, আর যদি পাস পজিটিভ হয় তাহলে এএলএল। আর ফ্লো সাইটোমেট্রি বা ইমিউনোফেনোটাইপিং করে এই ধরনের মার্কার পজিটিভ হলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি এটা এএমএল না এএলএল। আসি ট্রিটমেন্ট।
ট্রিটমেন্টের মধ্যে তো সাপোর্টিভ স্পেসিফিক ট্রিটমেন্ট আছে, তারপর ট্রিটমেন্ট অফ দ্য রিল্যাপস, ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন, সাইটোলজিক্যাল কাউন্সেলিং, সাইকোলজিক্যাল কাউন্সেলিং অ্যান্ড রিপ্রোডাক্টিভ কাউন্সেলিং। সাপোর্টিভ কেয়ারের মধ্যে ট্রিট মেটাবলিক কমপ্লিকেশন, টিউমার লাইসিস সিনড্রোম, ইনফেকশন, হাইপারইউরিসিমিয়া, হাইপারলিউকোসাইটোসিস, হেমাটোলজিক সাপোর্ট, ওই এমএল এর মতোই একই। আর ট্রিটমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে তো স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে যেমন কিমোথেরাপি দেই, রেডিওথেরাপি যেমন আগে ট্রিটমেন্ট প্রোটোকলে দেওয়া হতো, কিন্তু এখন স্টাডি রিসার্চ করে দেখা যায় যে রেডিওথেরাপি দিলে রেডিয়েশনের চেয়ে ব্রেনের নর্মাল ফাংশন হ্যাম্পার করে। এই কারণে রেডিয়েশন এখন মেইন ট্রিটমেন্ট প্রোটোকলে অমিট করা হয়েছে। কিমোথেরাপির সাথে আবার এএলএল এ যেমন ফিলাডেলফিয়া ক্রোমোজোম পজিটিভ থাকে ইন 30 to 40% অফ অ্যাডাল্ট এএলএল পেশেন্ট, তখন আমরা কিমোথেরাপির সাথে এই ফিলাডেলফিয়া পজিটিভ এএলএল এর এগেনস্টে এক ধরনের স্পেসিফিক ড্রাগ পাওয়া যায়, যেমন টাইরোসিন কাইনেস ইনহিবিটর, ইমাটিনিব, আমরা ওইটি ইউজ করি। যেমন কিমোথেরাপির সাথে ইফ পেশেন্ট ইজ Philadelphia positive, then we can use tyrosine kinase inhibitor. আর পেশেন্ট যদি রিল্যাপস করে তখন আমরা পেশেন্টকে আবার ফার্দার অ্যানাদার ট্রিটমেন্ট প্রোটোকল দিব, আর এর সাথে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন করা হয়। আর বিভিন্ন ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি আছে এএমএল আর এএলএল এর জন্য, ওটি ইউজ করা হয়। আর একটি লেটেস্ট কনসেপ্ট হলো যেমন কার্টি থেরাপি, জাস্ট নাম জানলেই হবে, তোমাদের এত ডিটেলস লাগবে না। ফলো আপ, if the patient completes chemotherapy for 2 years without relapse, stop chemo and follow up. No relapse within 5 years can be declared as cure. হলো প্রগনোস্টিক গ্রুপ, জাস্ট খালি একটা প্রচার যে কোন কোন ড্রাগ আমরা ইউজ করি এএলএল এ। Prognosis: only 20 to 40% adults with ALL are cured with current treatment regimens. Historically, patients with ALL were divided into 3 prognostic groups: good risk, intermediate risk, and poor risk. Good risk criteria include the following: no adverse cytogenetics, age younger than 30 years, white blood cell count of less than 30,000 per cubic millimeter of blood, or complete remission within 4 weeks. তাহলে আমাদের মাথায় রাখতে হবে 20 to 40% adult with ALL are cured with complete treatment regimens, আর 90% children with ALL are cured with current treatment regimens. Thank you all. Thank you for patience hearing. তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কোশ্চেন আস্ক করতে পারো বা ইনবক্স করতে পারো, আমি আমার সাধ্যমতো হেল্প করবো।